এই যে বাবুরা, 25 নাম্বার বাড়ির ঠিকানাটা কোথায়? 25 নাম্বার রোমান্টিকদের বাসা। রোমান্টিক কিনা জানি না, 25 নাম্বার। এই তো আমাদের পাশের বাসাটাই। কেউ একজন জানা, দরজাটা খুলে দে। তুই জানা, এখন গেলে স্যার রাগ করবেন। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। হ্যাঁ এই বইটা বুঝলে, এই বইটা মোটামুটি আমাদের ইতিহাসটা ধরতে পেরেছে। শব্দটা কিসের বলতো? মনে হয় স্যার কলিং বেলের। কলিং বেল। আসসালামু আলাইকুম। এসো এসো, দেরি করলে কেন? জি না, মানে আমি মানে এসো এসো, পড়াশোনার ব্যাপারে আরো পাংচুয়াল হওয়া প্রয়োজন। আমিন চাচা, 6টার সময় বাবার মিটিং আছে, মনে আছে তো? আমার মনে আছে ঠিকই, সাহেবের মনে আছে কিনা দেখো যে। করিম মিয়া, সাহেব কিন্তু 6টার সময় বেরোবে, তুমি তৈরি থেকো। আপনি? আমি এসেছিলাম প্রফেসর মোস্তফা মল্লিকের কাছে। আমার বাবার নামও মোস্তফা মল্লিক। ওনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। ও আচ্ছা, তো দেখা হয়েছে বাবার সঙ্গে? জি, অনেকক্ষণ বেল বাজানোর পরে উনি এসে কি যেন বলে চলে গেলেন। তারপর কি? তারপর আমাকে বোধহয় ছাত্র ভেবে কিসব বলে যেন চলে গেলেন। বুঝেছি, আপনি চলুন আমার সঙ্গে। বাবা নিশ্চয়ই এখন স্টাডি রুমে আছেন। এই মা একটা চিঠি দিয়েছিল। চিঠিটা কাকে দেবেন? বাবাকে তো। চলুন। আমিন, রুমা ফিরেছে? জি ফিরেছে। দাঁড়ালেন যে? আপনার মার গলা শুনলাম তো। আগে কার সঙ্গে দেখা করবেন? আগে আপনার বাবা। চলুন। সোজা কথায়, ভিত ছাড়া যেমন বাড়ি হয় না, অতীত ছাড়া বর্তমান হয় না। জি স্যার। তোমরা যদি তোমাদের অতীতকে না জানো, তাহলে ভবিষ্যতে তোমরা কি করবে সেটা ঠিক করা সম্ভব নয়। জি স্যার। তোমরা যদি তোমাদের চিন্তাকে অতীতের মধ্যে বিস্তার না করো, তাহলে সেটা ভবিষ্যতেও বিস্তার করতে পারবে না। জি স্যার। এই দেখো, এই যে বইটা এখানে আছে, এর ভূমিকাতে এখানে লিখছে, এই যে এখানে বাবা? বাবা? purpose of study বাবা? the relation the human relation in respect to past and future. বাবা? কি ব্যাপার, আমি কি তোমাদের সাথে কোনো রসিকতা করেছি? না স্যার, মানে না, তোমরা তো এমনি এমনি হাসনি, নিশ্চয়ই কোনো একটা কারণ ঘটছে। বাবা, আমি অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি। হ্যাঁ? ও হ্যাঁ, আরে তাই তো বলি। হ্যাঁ, অতীতে কোনো একটা ঘটনা না ঘটলে ভবিষ্যতে তো কোনো একটা কিছু ঘটতে পারে না। বাবা। হ্যাঁ, ইনি তোমার সঙ্গে দেখা করতে এসছেন। কেন, কি ব্যাপার? আরে কি ব্যাপার, এত দেরি কেন? এইভাবে তো পড়াশোনা হয় না। ও
বাবা উনি তোমার ছাত্র নন। ও ও দেখুন, কিছু মনে করবেন না, মানে এই জি না, মানে চাচা উনি তোমার বন্ধুর ছেলে। বন্ধু, বন্ধুর ছেলে? হ্যাঁ, ওর বাবার নামও মুস্তফা মল্লিক। মুস্তফা, মুস্তফা মল্লিক কোথায় গেল? মোস্তফা মল্লিক, আরে সে তো একটা আস্ত বেল্লিক। সে কোথায় কোথায় সে এসছে নাকি? চাচা, বাবা 2 বছর হলো মারা গেছেন। ও মারা গেছে। ও মা আপনাকে একটা চিঠি দিয়েছিল। স্যার আমরা তাহলে আজ জি স্যার। মোস্তফা কবে মারা গেল? 2 বছর হলো। হ্যাঁ, যোগাযোগ তো অতীতের, তারপরে মাঝখানে যোগাযোগ কেটে গেল, আবার তুমি এলে সেই যোগাযোগ স্থাপন করলে। মানুষের জীবনটাই এমনি, মানুষ অতীত থেকে বর্তমানে আসে, বর্তমান থেকে ভবিষ্যতে চলে যায়। আজ তুমি এলে মোস্তফার ভাবনা ধারণা নিয়ে আমার কাছে। বাবা চিঠিটা পড়ো। ও হ্যাঁ, তুমি তো কি একটা চিঠি আমাকে দিয়েছিলে না? চিঠিটা কোথায় রাখলাম মা? বাবা হ্যাঁ? এই যে চিঠিটা তোমার হাতে। ও হ্যাঁ, তাই তো। আপনি বাবার সঙ্গে কথা বলুন, মার সঙ্গে দেখা করবে নিশ্চয়ই। জি ঠিক আছে, আমি মাকে নিয়ে বসার ঘরে আসছি। চাকরি করবে আর পড়বে। জি। তোমার থাকার ব্যবস্থা তো আমার এখানে হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু চাকরিটা পেতে অসুবিধা হবে। আর তুমি এক কাজ করো, আমার মেয়ে বুচিকে তুমি পড়াও। জি। হ্যাঁ, তুমি বুচিকে পড়াও, আমি তোমার পড়ার খরচটা দেব। এমনি এমনি খরচ দিলে তো সেটা আবার দান করা হয়ে যায়। মোস্তফার ছেলেকে তো আমি দান করতে পারি না, সেটা মোস্তফার অপমান হয়। আমি সেই জন্য বললাম যে তুমি পড়ার খরচটা আর্ন করো। জি। আহা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি সব ঠিক করে দিচ্ছি। তুমি চলো, আমার সঙ্গে চলো, তুমি আমার মেয়ে মুনিয়াকে পড়াবে। মুনিয়া, মুনিয়া, ও খেদি বুচি। দেখো না বাবা আবার সেই খেদি বুচি মুনি এইসব শুরু করেছে মুনিয়া! ভদ্রলোকের সামনে। মুনিয়া ওর মা একসঙ্গে আছে। বাবাকে একটু থামো তো। তোর বাবার যা কাণ্ড। এই, আচ্ছা তুমি সেই কখন থেকে মুনিয়ে মুনিয়ে করছো কেন বলো তো? মেয়ে তো প্রায় কেঁদেই ফেলে। মা তুমি না আরেকজন, আমি আবার কাঁদলাম কখন? আচ্ছা ঠিক আছে, রুমার নামটা বুঝি তোমার মনে থাকে না? না ও হ্যাঁ হ্যাঁ, ও ও ও তো রুমাই। আর এ হচ্ছে ওই যে আমার বন্ধু মোস্তফা মল্লিক, সেই মোস্তফা মল্লিকের ছেলে, কি নামটা জানো? হাবলু। জি, আমার নাম মামুন। হ্যাঁ, মামুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাবি সাহেব, মানে তোমার আম্মা তাই তো লিখেছেন। জানো, এই তোমার আব্বা আর আমি, আমরা একই দিনে বিয়ে করেছিলাম। তোমার আর আমার বড় ছেলের জন্ম খুব কাছাকাছি। তারপরে সেই যে আমি বিদেশে চলে গেলাম, কি কারণে যেন অনেকদিন থেকেও গেলাম সেখানে। তারপরে কি হলো, আস্তে আস্তে আমাদের যোগাযোগটা কোথা দিয়ে কমে গেল। সেটাকে বুঝলে, সেই ওই বুঝিমা, আমার বন্ধু মোস্তফা মল্লিক, ও বেটা আমাকে কিছু খবর না দিয়ে মরে গেল। আর এই দেখো, ওই তার ছেলে ওই বাবলু আমার কাছে এসছে। তাই না বাবলু? বাবা বাবলু না মামুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুন। মামুন, এই মামুন আমাদের বাড়িতে থাকবে, ও বুচিকে পড়াবে, আর আমি ওর পড়ার খরচ চালাবো।
তাহলে হাবলু, আমি সব কথা বলে দিয়েছি সবাইকে। এখন ওহো, ওই আমার ছেলেগুলো বসে রয়েছে, দেখে বলো। বাবা, ওরা তো চলে গেছে। চলে গেছে নাকি? কেন কেন? আরে ওরা তো বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে। এভাবে তো ওরা কিছু শিখবে না, কিছু জানতে পারবে না, নিজেকে চিনবে না। নিজেকে না চিনলে একটা গোলক ধাঁধার ভিতরে থেকে যাবে। না যাই, আমি ওই বইটা আরেকবার হাতে দেখি ওর ভিতরে কি সব আছে। লাভলু, তুমি তুমি একটু বসো, যেও না এখন। আরে তুমি না মামুন ভাই কাছ থেকে যেতে বললে। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি থেকেই যেও। বাবা, 6টায় তোমার মিটিং আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটিং মিটিং। এখন আর কাউকে চিনবে না। চলো বাবা। এসো বাবা, বসো বসো। এবার তুমি আমার সাথে কথা বলো। তোমার মা কেমন আছেন? জি, ভালো আছেন। তুমি কি একাই না তোমার আর কোনো ভাই বোন? আমার ছোট 2 ভাই আছে, বোন নেই। তোমার মাকে নিয়ে এলে না কেন? কেমন আছেন উনি? কতকাল দেখা নেই, খুব রসিক ছিলেন, এখনো তিনি আছেন তো? তা আছেন, মা এখনো হাসেন। বাবা তো খুব আমোদে লোক ছিলেন। বাবা মারা যাওয়ার সময় আমাদের সবার খুব কষ্ট হয়েছিল। মা কখনো মুখ কালো করে থাকেননি, এখনো হাসেন। হেসে বলেন, তোদের দেখার যখন কেউ নেই, আল্লাহ আছেন, তিনি দেখবেন। তোমার মা ঠিকই বলেছেন। আল্লাহর ইচ্ছেতে তো তুমি এখানে এলে, আর পড়ার ব্যবস্থাও হয়ে গেল। তো কোন সাবজেক্ট পড়বে কিছু ঠিক করেছো? ইংরেজিতে MA করব ভাবছি। খুব ভালো করেছো। রুমাও তাই পড়তে চাচ্ছে, ওকে পড়াতে তোমার সুবিধা হবে তাহলে। আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড। না না, কই না হয়ে পারি না। একে তো জার্নি, তারপর বাবার ওই সব নানা রকম নামকরণের সাথে আন্ডারস্ট্যান্ডিং। তোমার চাচার মনে যখন যে নাম ওঠে তাই বলেই ডাকেন, তুমি কিছু মনে করো না বাবা। না না, সবগুলোই আদরের নাম। কি যে বলেন না আপনি, বুচি বুচি একটা আদরের নাম হলো। তাছাড়া আমি কি বুচি? দেখুন তো তাকিয়ে, কই দেখুন। কেন জ্বালাচ্ছিস সুমা? তার চেয়ে বরং ওর জন্য একটা রুম টুমের ব্যবস্থা দেখ। ওহো, ভুল হয়ে গেছে। আচ্ছা কই, আপনার সাথে তো মালপত্র কিছু দেখলাম না। এসে একটা হোটেলে উঠে তারপর বাসা খুঁজতে বেরিয়েছিলাম তো। ও, তাহলে আপনি যান, এক্ষুনি ওগুলো নিয়ে আসুন। বেশ। আচ্ছা না থাক। আচ্ছা জি। আচ্ছা, আপনি কি আমাকে জি করে পড়াবেন নাকি? তুমি তোর বড় ভাইয়ের বয়সী, তুমি ওকে তুমি করেই বলো, কেমন? আপনি বোধহয় ভাইয়ার চেয়ে একটু বড়ই হবেন। আমি আপনার রুম ঠিক করে দিচ্ছি, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর জিনিসপত্র আনবেন। এতক্ষণ নাজেহাল করলো তোর বাবা, আর এখন করছিস তুই না? এরপর তো মাস্টার হয়ে উনি একটানা নাজেহাল করবেন। প্রথম দিনটা না হয় আমি উনাকে নাজেহাল করি মা। এত দুষ্টু হয়ে তোর মেয়েটা তোমাকে ভীষণ জ্বালাবে। তুমি কিন্তু বেশি আশকারা দিও না, তাহলে একেবারে মাথায় চড়বে। আশকারা না দিয়ে তো পারবো না, আমার তো বন্টন নেই। তাহলেই হয়েছে, একদিকে বাবার আদর আর একদিকে তুমি। আমার ছেলেটা ঠিক উল্টো, একেবারে তোমার মতো, খুব শান্ত, বিদেশে থাকে। বিদেশে অত শান্ত ছেলে তো অসুবিধা হওয়ারই কথা। তুমি বসো, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করি। মামুনের কথা বলছিলাম, আমাদের এখন বয়স হয়েছে, আপদে বিপদে কাজে লাগবে। ছেলেটাকে দেখলে বড় মায়া হয়। ছেলেটাকে আমারও খুব পছন্দ। ওর মা বড় আশা করে আমাদের কাছে পাঠিয়েছে। ওর বাবা
বন্ধু হিসেবে খুবই আন্তরিক ছিল সত্যি। যদি বেঁচে থাকতো তাহলে ছেলেটাকে এভাবে আমাদের কাছে আসতে হতো না। সবই ভাগ্য। রুমা কিন্তু ওকে টিচার হিসেবে পেয়ে খুব খুশি হয়েছে। সেদিন তো আমাকে দেখলেন না, আর এখন আমার ছবি দেখছেন। আচ্ছা বলুন তো, আমি কি দেখতে বুঝি? আমার কি নাকটা বোচা? না না জি, আপনি মানে তুমি 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 না, তুমি বোঝা হবে কেন? আচ্ছা বুচি হলে কি আমি দেখতে খারাপ হতাম? তুমি তো বুঝি নাও। ওইসব চলবে না, বলতে হবে বুচি হলে আমি দেখতে কেমন হতাম। কি হতে সেটা ভেবে লাভ কি? কি আছো সেটাও ভাবতে হয় না, সেটা তো চোখের সামনে। আচ্ছা এরকম কথার পর কিন্তু ওদিক থেকেও আপনি চলে না, এদিক থেকেও আপনি চলে না। আমি যদি আপনাকে তুমি বলি আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? যদিও তুমি আমার টিচার, কিন্তু টিচার তো বন্ধু হতেই পারে, তাই না? হঠাৎ আমাকে না মানে আমার মতো মানে তোমার বড় ভাইয়ের চেয়ে বড় একজনকে বন্ধু ভাবতে হঠাৎ ইচ্ছে হলো কেন? আমার কোনো বন্ধু নেই বলে? তোমার বন্ধু নেই এ হতেই পারে না। কেন হতে পারে না? আপনার তোমার মতো মেয়ের বন্ধু হওয়ার জন্য কত লোকের অভাব আছে। বন্ধু হতে চায় এমন লোকের অভাব নেই, কিন্তু বন্ধু হবার যোগ্যতা থাকতে হবে তো। আমার সে যোগ্যতা আছে বুঝলে কি করে? কেন? তোমার চোখ দেখে, আর তোতলিয়ে কথা বললেও কথা বলার ধরন দেখে। রুমা, এত তাড়াতাড়ি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জানি না, উচিত না হলেও আমার প্রয়োজন। মানে মানে আমার একজন বন্ধু প্রয়োজন, যাকে সব কথা বলা যায়, বিশ্বাস করা যায়। না মানে মানে আমি আমি কি এতটাই বিশ্বাসী? অবিশ্বাসী হবার মতো চোখ তো তোমার দেখি না। রুমা, 2 বছর হলো আমার বাবা নেই। অসচ্ছলতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক বাস্তবতাকে জানিয়েছে। বিশ্বাসের ভিত্তিতেই অবিশ্বাসের জন্ম হয়। বিশ্বাস না করলে অবিশ্বাসী হবার প্রশ্নে ওঠে না। আমাকে আমাকে এসবের বাইরে রাখলে আমি আমি তোমার কাছে অনেক সহজ হতে পারবো। কিন্তু আমার যে কাউকে সব কথা বলতে ইচ্ছে করে। কি কথা? ওর কথা। মাম ভাই চলো তোমার ঘরে গিয়ে বসি। মানে আমি চাচা, তুমি খাবারের ট্রেটা না মামুন ভাই রুমে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা। চলো। মামুন ভাই, রুম পছন্দ হয়েছে? হাসছো কেন? কিছু না। কিছু মনে করো না, কেউ কোনো কথা এড়িয়ে গেলে আমার কিন্তু ভীষণ অপমান বোধ হয়। রেগে গেলে? রেগে যাবো না, এত বেছে বেছে একটা রুম দিলাম, এটা ভালো লাগলো না মন্দ লাগলো সেটাও বলবে না। ভালো লেগেছে। ব্যাস মিটে গেল। এতক্ষণ ধরে এত উল্টোপাল্টা করছিলে কেন? তোমার রাগটা দেখলাম। যাকে পড়াবো তার আগের ধরনটা জেনে রাখা ভালো। এরকম সোজাসুজি কথা বললে আমার ভালো লাগে, কারণ সোজাসুজি কথা ছাড়া বন্ধুত্ব হয় না। আবার হাসছো কেন?
শুধু নিজের কথা বলার জন্য যে বন্ধুত্ব, সে বন্ধুত্ব টেকে না। খুব বললো একটা কথা। কেন, এরকম অনেক কথা আছে না যেটা বাবাকে বলা যায় না, মাকে বলা যায় না, স্বামী স্ত্রীকেও বলা যায় না, আবার প্রেমিক প্রেমিকাকেও বলা যায় না, কিন্তু বন্ধুকে বলা যায়। আহ, এমন কথা কি তোমার আছে? আছে। আমি আমি একজনকে ভালোবাসি। আমার প্রতি মুহূর্তে মনে হয় তাকে ছাড়া আমি বাঁচব না। বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো? মামু ভাই, আমার কথাগুলো তুমি বিশ্বাস করছো না? কি কি কারণে বিশ্বাস হলো না আমাকে বলো। আচ্ছা, তুমি কি আমার কথাগুলো এই বয়সের একটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছো? ধরো যদি ওকে আমি না পাই। না পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন? কারণ তোমাকে বিয়ে করতে চাইবে না, এমন বোকা ছেলে নিশ্চয়ই সে নয়। কি কি কারণে আমাকে বিয়ে করতে চাইবেই, সে কারণগুলো তুমি বলো। কারণগুলো তুমি আমার চেয়ে নিজেই খুব ভালো জানো। তবু তুমি বলো, আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে। যেমন তুমি সুন্দরী, শিক্ষিত হতে যাচ্ছ, তোমার দাদাজানের বিরাট সম্পত্তি তোমার বাবাজান তো পেয়েছেনই, তারপর তিনি আরো বাড়িয়েছেন, এরপর তো আর কোনো কথা থাকে না। আমিও এরকমই ভেবেছিলাম, আমার সঙ্গে সব মিলে গেল। তাহলে আচ্ছা, যদি সেই ছেলে এমন হয় যার এসবের প্রতি কোনো আকর্ষণই নেই? কথাটা অবিশ্বাস্য হলেও যদি সত্যি হয়। এসব বলছি কারণ আমি ওকে জানি। একদিন আমি ওর ঘরে গিয়েছিলাম। খুব সামান্য একটা ঘর, খুবই সামান্য, কিন্তু তারই মধ্যে অসামান্য সুন্দর একটা সেতার। আমি বাড়িতে ফাঁকি দিয়ে গিয়েছিলাম, যেতাম না। যতই ভালোবাসি না কেন, আমি জানি আমাদের দেশে একটা ছেলের ঘরে একটা মেয়ে কখনো একা যায় না। আমিও যেতাম না, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা। অনেক হাওয়া ছিল, হাওয়াকে মনে হচ্ছিল জ্যোৎস্নার ঝাপটা। এমনও মনে হচ্ছিল বৃষ্টির ছাটের মতো জ্যোৎস্না, বাইরে বেরোলে যেন ভিজিয়ে দেবে আমার সমস্ত শরীর। ভীষণ একা লাগছিল, খুব একা লাগছিল, তাই চলে গেলাম। আমার মনে হচ্ছিল ওরও নিশ্চয়ই খুব একা লাগছে, খুব কাছে আসতে ইচ্ছে করছে আমার। আমি গেলাম, ওর বাড়ির সিঁড়িতে পা রাখলাম। তেতলার ছাদে একটা ঘর, সিঁড়িতে পা দিতেই থামলে যে? ওর ঘরের সামনে খোলা ছাদে জ্যোৎস্না যেন কাঁদে। সেতার বাজাচ্ছিল।
সুরের ছোঁয়ায় জ্যোৎস্না যেন মনে মনে কাঁদছিল। আমি ওর ঘরে গেলাম, ও টেরও পেল না। একসময় সেতার বাজানো থামিয়ে তাকালো, কিছুই বলল না, চুপচাপ বসে রইল বাইরের দিকে তাকিয়ে। যেন যেন আমি নেই, ওর কাছে নেই, ওর মনে নেই, ওর কোথাও নেই। একসময় বললাম আসি, জবাবও পেলাম না। বুঝলাম এরকম জ্যোৎস্নায় আমি ওর কাছে তুচ্ছ হয়ে গিয়েছি, আর ও আমার কাছে সব। রুমা, যখন তোমার এই কষ্টের কথা কাউকে শোনাবার প্রয়োজন হয় আমাকে শুনিও, আমি শুনবো। একটা সত্যি কথা বলবে? বলবো। আমাকে দেখলে কি তোমার লোভ হয়? হঠাৎ মানে আমার কথা জেনে? রুমা, আমি তো শিক্ষক। কিন্তু তুমি তো একজন মানুষও। তোমার বাবার কাছে যারা পড়তে আসে সবাই তোমার লোভে আসে, পড়তে কেউ আসে বলে মনে হয় না। তুমি যদি বাবার ছাত্র হতে? রুমা, রুমা, আমাকে তোমার ব্যক্তিগত ব্যাপারে জড়িও না, আমাকে বিব্রত করো না। দিল উপলক্ষ? এমনি কিছু বললো? বলল আমাকেও খুব ভালোবাসে। যাক, আজ তাহলে পড়াশোনা হবে। অন্যদিন পড়ি না? পড়ো, পড়া হয় না, আজ পড়াশোনা হবে। পড়াশোনা না করলে বা কি ক্ষতি? কথায় কথায় ওর কাছেও কি এমনি রেখে যাও? আমি রেগে গেলে বুঝি তোমার ভালো লাগে না? না লাগে না, মায়া লাগে। কেন মায়া লাগে? কেন? রাগ ততক্ষণ ভালো যতক্ষণ তাকে মর্ম বোঝে, সে রাগকে কেউ আশ্রয় দেয়। তুমি কি আমার রাগের মর্ম বোঝো? বুঝি। সেজন্যই তো তোমার সঙ্গে আমার রাগারাগি। তারপরে তোমার সঙ্গে হয় না। কখন কি কোথায় থাকবো ঠিক আছে? যখনকার কথা তখন ভাবা যাবে। ভাবতে হবে আগেই। না ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনা। পেলামই বা? জানলে আমার দুঃখ। কেন? আগে সাবধান করলেও পারতাম। করলে তো? হ্যাঁ, সান্ত্বনাটুকু থাকবে। একটা কথা জানতে খুব ইচ্ছে করছে।
বলো। যদি আমি কাউকে ভালো না বাসতাম, কিংবা কেউ আমাকে ভালো না বাসতো, তুমি বাসতে? আমার ভীষণ রাগ হচ্ছে। আমি অনেক কষ্ট করে জীবন গড়ে তুলছি। যার সাহায্যে জীবন গড়ে তুলছি তার কল্পনা এবং আশায় আমি কেন আঘাত করতে চাইব? তোমাকে নিয়ে তোমার বাবার অনেক কল্পনা এবং আশা, তার সীমানায় কেন আমি ঢুকতে চাইব? কিসের জরিপে ঢুকতে চাইব? এত মেপে ছেপে কি জীবন চালাতে পারবে? ভুল করার সুযোগ সুবিধা বা নিরাপত্তা আমার নেই রুমা। ভুলের একটা আশ্রয় প্রয়োজন, সেই আশ্রয় আমার কোথায়? এই প্রথম আমার কথায় তুমি রেগে গেলে। রুমা, লেখাপড়া শিখে আর কিছুদিন আগ পর্যন্ত আমোদু বাবার আশ্রয় থেকে জীবনের সুন্দর দিনগুলোকে জানি। এখন সেই সুন্দর দিনগুলোকে ধরার জন্য যে পরিশ্রম আমাকে করতে হবে তাতে কোনো অবসর নেই, এতটুকু ছুটি নেই। তার মাঝখানে তুমি যখন ছুটি হয়ে ওঠা লোভ দেখালে, তখন আমাকে শুধু পরিকল্পনার দেওয়ালে আহত হতে হলো। কল্পনা ছুটি রইল আমার নাগালের বাইরে। পড়বে না? বুঝি, হ্যাঁ বুঝি, বুঝি, এই যে বুঝি। আচ্ছা, তুই ওই ঘরটা যে হাবলুকে দিয়েছিস সে কথা আমাকে বলবি তো? বাবা, তুমি এই ঘরটা বহুবার দেখেছো। হ্যাঁ, তাই নাকি? তা হবে হয়তো। তা বাবলু, তোমার পড়ানো কেমন চলছে? জি, ভালো। গুড। তোর পড়া কিরকম চলছে? বাবা, হ্যাঁ, তুমি কি এসব কথা জিজ্ঞেস করতে এসছো? না মানে ব্যাপারটা হয়েছে কি, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কি জানো বাবা, হ্যাঁ, তুমি এখন তোমার ঘরে যাও। হ্যাঁ কথাটা মনে পড়লে তারপর মামুন ভাইকে ডেকে পাঠিও। হ্যাঁ, সেই বোধহয় ভালো। কিন্তু মনে পড়ছে না কেন? কি কথা? হ্যাঁ, এটা মনে পড়েছে। দেখ, এই টেলিগ্রাম, এই হাবলু টেলিগ্রাম। টেলিগ্রাম কোত্থেকে এসছে? দেশ থেকে এসছে বোধ হয়। কখন এসছে? কখন এসছে? এই কখন এসছে? এই কালু, এই কালু, এই যে কালু, জি কখন এসছে? জি এসেছে কখন? আরে ধর, এগুলোকে কেন তোর মা বাড়িতে রাখে? এই বাবা, তুমি থামান, দেখছি। আমি চাচা টেলিগ্রামটা কখন এসছে বলো তো? এই তো বিকেলে সাহেবই তো সই করে রাখলে। ভাই, আমি সই করি তো হয়েছে কি? সই ছাড়া আগে টেলিগ্রাম রাখা যায়? তো তুই টাইমটা রাখতে পারলি না? আমি চাচা, তুমি যাও। আচ্ছা, হলো কি? কি আর হবে? ওই যে কতগুলো অপদার্থ আছে এই বাড়িতে, একটা একটা টেলিগ্রাম এসছে, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অথচ টেলিগ্রাম? কার টেলিগ্রাম? কার টেলিগ্রাম? কারাবার টেলিগ্রাম, এই যে গাবলুর টেলিগ্রাম। কি ব্যাপার বাবা? কি লিখেছে টেলিগ্রামে? হ্যাঁ, কি লিখেছে? কোত্থেকে এসছে? কি? আমার ছোট দুই ভাইয়ের খুব অসুখ, টাইফয়েড। ও, তাহলে তো তোমাকে এক্ষুনি একবার যেতে হয় দেশে। হ্যাঁ, তোমার যাওয়া উচিত বটে ডাবলু। কখন ট্রেন জানো? আমি তো ঠিক ঘন্টাখানেক পরে একটা ট্রেন আছে। তাহলে তুমি ওটাতে রওনা হয়ে যাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। রুমা, এত বাবুল, টাইফয়েড বলছিলে না? জি। টাইফয়েড হলে তো অনেক টাকা খরচ হচ্ছে, তাই না? জি, আচ্ছা, কত টাকা খরচ হতে পারে বলে তুমি আন্দাজ করো? দুজনের একসঙ্গে তো 1000-5 তো লাগবেই। তা তো লাগবে, বেশ টাকা। হ্যাঁ,
সব কিছু নিয়ে যাচ্ছ যে? জিনিসই তো মাত্র কয়েকটা, কয়েকটাতে সব হয়ে যায়। কেন? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আসবে না। না এলে আমার চলে? চলার অন্য ব্যবস্থা যদি হয়ে যায়? আজ একটু আগে বললাম না, পরিকল্পনার দেওয়াল আমার চারপাশে, কল্পনা থাকে তার বাইরে। দুজন দুজনের অনাত্মীয়, অচেনা হয়ে গেছে। 2 বছর তো কম সময় নয়। খেতে চলো। যে কদিন না আসি, তোমার মনের কথা খুলে না হয় চিঠি দিয়ে লিখো। জবাব পাবো? জবাবের কি দরকার? যে কমাস এখানে আছি বলেছ বলার জন্য, জবাবের জন্য তো বলনি। মাঝে মাঝে কথা এগিয়ে নেবার জন্য 2-1টা কথা বলেছি, ঠিক সেরকম জবাব অবশ্যই পাবে। এটুকু দয়া করলেই চলবে। রুমা, বলো। তোমাকে উপকার করতে পারাটা অনেক পারা। থাক, ফাঁকি নিয়ে অহংকার ভালো না। টিচারকে উপদেশ দিতে পারাটা অনেক কিছু পারা। চলো খেতে চলো। বাবলু। জি। মামা তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ বাবলু, কি জানো? ও হ্যাঁ, এটা রাখো, এতে 5,000 টাকা আছে। না মানে চাচা, ইয়ে দেখো, আমি কিন্তু অনেক কিছু ভুলে যাই, কিন্তু এটা ভুলিনি। একবার রুমার টাইফয়েড হয়েছিল, আমি কিন্তু কিছুই ভুলিনি। না বাবা। কি হলো মামুন ভাই? এসো। চলো। তুমি কিন্তু কিছু বললে না, কি পড়বো টড়বো? ও মানে ক্লাসে যেগুলো পড়াবে সেগুলো অন্তত একবার করে পড়বে, যেগুলো না বুঝবে সেগুলো মার্ক করে রাখবে। আমি এসে সব পড়াবো। চলো। তোমার আমি ভেবেছিলাম তোমার বুঝি অসুখ হয়েছে, এই প্রথম চিঠি দিয়ে আসতে বললে তো। হ্যাঁ রুমা, বলো। কাল অনেক রাত্রে বৃষ্টি এসেছিল। কই টের পাইনি তো। অথচ একদিকে চারটা ঢাকা পড়েনি, জ্যোৎস্না ধুয়েতে বৃষ্টি হচ্ছিল। দেখতে দেখতে কালই প্রথম গানের বদলে তোমাকে মনে পড়ল। আমি বুঝলাম তোমাকে আমি ভীষণ চাই। সেই মুহূর্তে জানলাম তোমার কাছ থেকে আমাকে সরতে হবে। কেন? তোমাকে ভালোবাসি, সেই জন্যই। কিন্তু কেন? কারণ ভালোবাসার জন্য জীবন নয়, জীবনের জন্যই ভালোবাসা। আমি জীবন পালানো মানুষ, তুমি জীবন আঁকড়ানো মানুষ। দুজন দু মেরুর বাসিন্দা, একজন আরেকজনকে ভালোবাসতে পারে, ঘর বাঁধতে পারে না। একজন বাইরের মানুষ, আরেকজন ঘরের। গান জীবনের জন্য, অথচ গানই আমার জীবন। তুমি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে যাবে, তুমি চাইবে আমাকে সারা জীবনে, অথচ আমি হব শুধু কারুকাজ,
কারো কাজ বিশেষ সময়ের জন্য, সব সময়ের জন্য নয় রুমা। তুমি তো জানো, তুমি নেই এমন একটা অবস্থার কথা ভাবলে আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রুমা, জীবন একটা খরস্রোতা নদীর মতো, দুঃখের পরেও তার চলা থামে না, দুঃখকে সঙ্গে নিয়েই চলে। তোমার কাছ থেকে সরে যাবার পরও বৃষ্টি ধোয়া জ্যোৎস্নার রাত আরো আসবে, তোমাকে মনে পড়বে। একটা প্রচন্ড কষ্ট হবে যখন ভাববো তোমাকে খবর দিল তুমি আর আসবে না। সেই কষ্টকে সঙ্গে নিয়েও আমাকে মৃত্যু পর্যন্ত এগোতে হবে তোমাকে। তুমি তুমি আমাকে এভাবে ফিরিয়ে দেবে? না রোমা, না। আমি আমি আমাকে ফিরিয়ে নেব। তোমাকে আমার ঘরে নিয়ে আসার পর একদিন যখন বুঝবে এ মানুষটা জীবনের মানুষ নয়, জীবনের মাঝে জীবন বিভাগী, তখন তুমি কষ্ট পাবে। তোমার সেই কষ্ট আমার অসহ্য হবে রুমা। সেদিন আমার কোনো সান্ত্বনা থাকবে না। আমি কোনোদিন তোমার চোখেও পড়বো না রুমা। আমি তোমাকে স্মৃতির কষ্ট দিতে চাই না। তোমার কি ধারণা তোমার সাথে দেখা না হলে আমি তোমাকে ভুলে যাব? আমিও তো ভুলবো না, তবু সে এক একটি অনুসন্ধান থাকে। গানের এক একটি কথা আচমকা যেমন বেদনা তৈরি করে, সেতারের তার আচমকা যেমন মুখের কোথায় যেন জ্যোৎস্না তৈরি করে, কখনো বা আলো মাখা মেঘ তৈরি করে। তোমাকে দেখা আমার কাছে ঠিক তেমনি হবে। আমি কোনোদিন তোমাকে দেখতে চাইবো না, তুমিও আমাকে দেখতে না পাও, আমিও তা চাইব। রুমা, তোমার
কাল রাতে যখন তুই আমাকে সব কথা খুলে বললি, তখন আমি একটা কথাই ভেবেছি, সব মানুষই কষ্ট পায়, কষ্ট সঙ্গে করে মানুষ বাঁচে। আজকের কষ্ট কালকে অতীত হয়ে যাবে। এই অতীতের স্মৃতি যতই পুরনো হবে ততই মধুর হয়ে উঠবে। ছোটবেলায় আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না, সেটা খুব কষ্টের, কিন্তু সেই স্মৃতি একসময় খুব মধুর হয়ে যায়। ছেলেবেলায় কিছু না পেলে কষ্টের আশ্রয় হতো মা বাবার আদর, আর এখনকার কষ্টের আদর আশ্রয় প্রয়োজন। ভাবলো তোর কষ্টের আশ্রয় হতে পারত, হঠাৎ করে আমি একটা চাকরি পেয়ে গেলাম, ওকে দিয়েও দিলাম। 1 সপ্তাহ নোটিশ এসে চাকরি নিয়ে বিদেশ চলে গেছে। মামুন ভাই বিদেশ চলে গেছে? সেই মামুনকে এখন তোর বড্ড প্রয়োজন ছিল রে মা। মামুন ভাই আমার কষ্টের আশ্রয় হতে পারত। ওই একটা মানুষ, সে আমাকে শাসন করতে পারত, আমার কষ্টগুলো সঙ্গী হতে পারত। হ্যাঁ, যখন যাকে প্রয়োজন সে কাছে থাকে না। মামুনের যখন প্রয়োজন ছিল তার বাবাকে, তার বাবা কাছে ছিল না। যদি থাকতো তাহলে আজ যখন তোর মামুনকে প্রয়োজন সেও তোর কাছে থাকতো, কিন্তু থাকতে পারলো না। এ হয় না, কেন যেন হয়ে ওঠে না, কিছুতে হয় না। আর সেই জন্য কষ্টে কষ্টে আমাদের জীবনের মোড় ঘুরে, পাথরের ধাক্কা খেয়ে খেয়ে নদীর মোড় ঘুরে। ভীষণ ভীষণ স্বার্থপরের মতো একটা কথা ভাবছি বাবা। মামুন ভাইকে যদি তুমি চাকরিটা না দিতে, তাহলে তো দেশেই থাকতো। অন্তত আমি আমার কথাগুলো ওকে বলতে পারতাম। মামুন ভাইকে যদি চাকরিটা তুমি এই দেশে দিতে, তাহলে তো পৃথিবীর সব নদী সোজা সরল রেখায় সমুদ্রে গিয়ে পড়তো মা। তাহলে তো পৃথিবীর সব দেশের ইতিহাস এক হয়ে যেত, ইতিহাসের বই চটি বই হয়ে যেত, সব নদী একরকম হয়ে যেত মা। সব বুঝি আমি বাবা, সব বুঝি, কিন্তু মনটাকে তো বোঝাতে পারি না। যে ছেলেটি তোকে প্রস্তাব দিয়েছে তার সাথে আমার আলাপ হয়েছে, আমার মনে হয়েছে ও তোর সুখ দুঃখের আশ্রয় হতে পারবে। আসেন আসেন বাবা। তারপর আমি চেঁচে, তোমরা সব ভালো? আমরা ভালোই আছি, তবে তবে কি, চাচা চাচি রুমা ওরা কই? সাহেব বেগম সাহেব ডাক্তারের পরামর্শে হাওয়া বদলাতে কক্সবাজার গেছে, আর রুমামা বাসায় আছে।
কবে এসছো? মানে দেশে এসেছো কবে? কোথায় উঠেছো? কেমন আছো? দাঁড়াও দাঁড়াও, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেবো কিভাবে? শেষটা থেকে শুরু করি। খুব ভালো আছি। বিকেল 3টার সময় ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে গিয়েছি। ওখান থেকে 5 মিনিট আগে তোমার বাসায় ল্যান্ড করেছি। আমি চাচার কাছে শুনলাম সব খবর, তোমারটা বাদ দিয়ে। হোটেলে? ঢাকায় প্রথম দিন আসার অভ্যেসটা পাল্টাওনি এখনো? অভ্যেসটা তো পুরনো। অনেকদিন পর এলে, দেশে এলে প্রায় 5 বছর পর। তুমি কিন্তু আগের মতোই আছো, শুধু চশমাটা নিয়েছো। কথাটা বিশ্বাস করলাম না। আমারও তাই মনে হচ্ছে। বাহ, চমৎকার খাবার। অনেকদিন পর দেশি খাবার খেলাম। ভালো লেগেছে তোমার? আরেকটা নাও না। এবার বলো, তোমার বিবাহিত জীবন কেমন কাটছে? চাচা চিঠিতে জানিয়েছিলেন বেশ ধুমধাম করে তোমার বিয়ে হলো। তা তোমার প্রতিদ্বন্দ্বী কোথায়? আরিফ সাহেব? একবার ভেবেছিলাম তোমাকে একটা বিশাল পত্র দেব, পরে অবশ্য হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি বলে কিছু নেই, বলো ইচ্ছে হয়নি। ভাবলাম তুমি তোমার জীবন পেয়ে গেছো। পেয়েছি বই কি। বাবা বুঝি পরিষ্কার করে কিছু লেখেনি? মানে? আরিফ যখন আমাকে তার নিজস্ব জীবন দর্শন বুঝিয়ে ফিরিয়ে দিল, সেই সময়টা তোমাকে সবচেয়ে বেশি মনে পড়েছে। তখন তুমি দেশের বাইরে ছিলে। চাচার কাছ থেকে ঠিকানা নিয়ে আমাকে জানাওনি কেন? তোমাকে সব কথা জানিয়ে লিখেছিলাম, কিন্তু চিঠিটা ছাড়া হয়নি। বাবা একদিন মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, যে ছেলেটি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সে আমার সুখ দুঃখের আশ্রয় হতে পারবে। বাবার কথার মধ্যে এত আত্মবিশ্বাস ছিল, আমি বিয়েতে রাজি হলাম। তারপর আমাদের বিয়ে হলো। সে কোথায়? নেই। নেই মানে? নেই। ও খুলে বলো তো। বাবা আসলে লোকটিকে চিনতে ভুল করেছিলেন। সে আমাকে বিয়ে করেছিল আমার বাবার সম্পত্তির লোকে। আমি আস্তে আস্তে সব জানতে পারি। তারপর? একদিন আমার অনুপস্থিতিতে তোমাকে লেখা আমার চিঠিটা সে ড্রয়ারে খুঁজে পায়। সেই চিঠিটাকে কেন্দ্র করে একদিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায়। এই যে প্রফেসর মল্লিকের দুলালি কন্যা, আমাকে এভাবে ধোকা না দিলেও তো পারতে। কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবে কেন? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। মামুনটাকে? মামুন? মামুন ভাই? মামুন ভাই? ভাই? তা ওই মামুনকে বিয়ে না করে আমার সাথে ঘর বেঁধেছো কেন? কি সব যাতা বলছো? এটা এটা কি আমার সাথে ধোঁকাবাজি? তুমি এত নীচ, আমার অ্যাবসেন্সে আমার ড্রয়ারে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। প্রেম করেছো, প্রেমপত্র ধরা পড়েছে। ঘর করবে আমার সাথে আর ভালোবাসবে ওই প্রবাসী মামুনকে, তা হবে না। আমি আগেও বলেছি, তোমার বাবা যদি তোমাদের বাড়িটা আমার নামে লিখে দেন আর এই ব্যবসার জন্য বেশি না 1,10,000 টাকা দেন, তবেই তোমার এই কুকর্মের ক্ষমা পেতে পারো। ছি ছি, তুমি আমার স্বামী, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। নীচ, তো লোভী তুমি। তুমি অস্বীকার করতে চাও?
ওই মামুন নামের লোকটাকে তুমি ভালোবাসতে না? হ্যাঁ বাসতাম, আজও বাসি। বাহ, চমৎকার। তাহলে আর দ্বিধা কেন? নির্দ্বিধায় চলে যাও ওই মামুন নামের লোকটার কাছে। যাব, অবশ্যই যাব, কিন্তু তার আগে তোমার আসল চেহারাটা সবার সামনে খুলে দিয়ে যাব। তুমি তুমি একজন সৎ শিক্ষককে ঠকিয়েছ, সম্পত্তি লোভে তুমি তার মেয়েকে বিয়ে করেছো। আমার বাবা খুনাখুরি সেটা জানতে পারেনি, জানতে পারলে তোমার মতো একটা ফ্রড আর লোভীর সাথে কখনই আমার বিয়ে দিতেন না। কি বললে? আমি ফ্রড, লোভী? শুধু তাই না, তোমার চরিত্রের অধপতনের আরো একটা দিক আমি জেনেছি, যেটা স্ত্রী হিসেবে আমি কেন, কোনো মেয়েই মেনে নেবে না। বাহ, নিজের অপরাধ ঢাকতে স্বামীর চরিত্রে কলঙ্কের ছাপ দিচ্ছ। তুমি জানো না রুমা মল্লিক, এই অডাসিটির পরিণাম তোমার কি ভয়াবহ ও নিষ্ঠুর হতে পারে? জানি না, জানো না। নো, নেভার। অপ্রিয় সত্য কথা বললে সবার মাথা দিয়ে আগুন ধরে যায়। হেয়ালে আমি মোটেও পছন্দ করি না। যা বলার স্পষ্ট করে বলো। তিন্নির সাথে তোমার কি সম্পর্ক? চুপ, একদম চুপ। তিন্নি সম্বন্ধে কোনো কথা বলবে না। একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছো যে। তিন্নি আমার বন্ধু, ব্যাস। বন্ধু? বন্ধুর সঙ্গে ব্যবসার নাম করে বিভিন্ন জায়গায় বেড়ানো কোনো স্ত্রী কিন্তু সেটা সহ্য করবে না। রুমা, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। বেরো, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তিন্নিকে নিয়ে কেউ কিছু বাজে কথা বললে আমার মাথায় আগুন ধরে যায়। আর যদি কোনো কথা বলো সে ব্যাপারে, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। এরপর আর তোমার সাথে বাস করা যায় না। আমি নিজে থেকে চলে যাচ্ছি। এরপর আমি বাবা মার কাছে চলে আসি। কিছুদিন পর জানতে পারি কবির তার সে বান্ধবী তিন্নিকে বিয়ে করেছে। খবরটা শুনে মা যতটা উতলা হলেন, বাবা ঠিক ততটাই শান্ত। শুধু বললেন, মা, ঝর্ণা যেমন নদী হয়ে সমস্ত চড়াই উচ্চাই পেরিয়ে সাগরের সন্ধান পায়, আমার বিশ্বাস একদিন তুইও পাবি সেই সাগরের ঠিকানা। এত বাজে? তুমি বিদ্রোহ করলে না? বিদ্রোহ? কিসের জন্য? কার বিরুদ্ধে? ওই লোকটির বিরুদ্ধে, তোমার নিজের জন্য। কোনো লাভ হতো না। আমাকে জানোনি কেন? ওই যে তুমি যা বললে, হয়ে ওঠেনি। মোটেও মনে পড়েনি আমাকে? একবারও না? অনেকবার মামুন ভাই, অনেকবার। শুধু তোমাকে মনে পড়েছে। তাহলে অনেকবার ভেবেছি তোমাকে জানাবো, পরক্ষণে আবার মনে হচ্ছে কি বলার আছে আমার। অন্তত এইটুকু জানাতে পারতে, শিগগিরই চলে এসো মামুন ভাই। কি লাভ হতো তাতে বলো? তুমি চলে আসতে ঠিকই, কিন্তু তোমার খুব কষ্ট হতো। আর কিছু করতে পারতে কি? পারতাম, হয়তো পারতাম। একবার পরখ করলে না। হয়তো কথাটার কোনো অর্থ নেই মামুন ভাই, হয়তো কোনো অন্ত নেই জীবনে। তবু তো ঘটনাগুলো ঘটে না, কেমন অজান্তে পাশ কাটিয়ে চলে যায়। এই ধরো না, তোমার সঙ্গে আমার সম্পর্কটা অন্যরকম তো হতে পারতো, পারতো না? আমি আমি মাঝে মাঝে ভাবি কেন তা হলো না। ভাবো? তুমি আমার কথা ভাবো? ভেবেছো কখনো? আসলে কিছু করার নেই তো আমার, তাই যত সব আজে বাজে ভাবনা আমাকে পেয়ে বসে। রোমা,
আজ আমি চলি। আজ ট্রেনেই আমি গ্রামের বাড়িতে চলে যাব। মা আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন। কেমন আছে তোমার মা? মাসখানেক আগে একটা চিঠি পেয়েছিলাম। ভালো আছেন। আর আটকাবো না তোমাকে। রুমা, রুমা, আমি বোধহয় তোমার মন খারাপ করে দিয়ে গেলাম। ও কিছু না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কতদিন আছো দেশে? দেখি। বাবা মা সামনের সপ্তাহে কক্সবাজার থেকে চলে আসবেন। আমার জন্য না হলেও তাদের সঙ্গে দেখা করার জন্য একবার এসো। এভাবে বলছো কেন? জীবনটা এমন কেন? জীবন যেরকম সেরকমই। সব সুখ, সব দুঃখ, সব কষ্টকে নিয়ে এগোতে হয়। চলি রুমা। রুমা, আজ শুধু তোমার কথাই শোনা হলো, কিন্তু আমারও কিছু বলার আছে। খুব সহজ, অল্প কথা। চলে এসো রুমা, আমি তোমাকে ভালোবাসি।